দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিজনেস স্টুডিওতে। শুরুতেই জানাবো শিরোনাম। শুধু শুল্ক কমালে তেল চিনির দরে লাভবান হবে উৎপাদক কোম্পানি, দাবি ডিলারদের। খুচরা পাইকারি বাজার ও মিলগেটে সমন্বিত তদারকির দাবি। আন্তর্জাতিক বাজারে যদি র্যান্ডাম বাড়তে থাকে তাহলে শুল্ক কমায় আসলে আদৌ কিছু হবে কিনা মনিটরিং করতে হবে মেল মালিকদের সাথে, মেলে গিয়ে যে তারা কি রেটে মাল মার্কেটে ছাড়তেছে। মাথাপিছু আয় ভারতকে আবার ছাড়িয়ে যাবে বাংলাদেশ, আইএমএফ এর ইকোনমিক আউটলুক প্রতিবেদনে পূর্বাভাস। করোনা ধাক্কা সামলে উঠলেও কমবে বিশ্ব প্রবৃদ্ধি। দেশে রেমিটেন্স পাঠাতে ভোগান্তির শিকার মালদ্বীপ প্রবাসীরা। বাংলাদেশি কোনো ব্যাংকের শাখা না থাকায় বাধ্য হয়ে বেছে নিচ্ছেন হুন্ডির পথ। বলতেছে রুপিয়াতে টাকা হয় না, ডলার দিলে টাকা ট্রান্সফার করা যায়। অনেক ভোগান্তিতে আছে, যার কারণে আমরা লিগেলভাবে বাংলাদেশে টাকা পাঠাচ্ছি না, বিভিন্ন অবৈধ পদ্ধতিতে আমরা বাংলাদেশে টাকা পাঠাচ্ছি। দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। শুধু শুল্ক কমালে তেল ও চিনির দরে কোনো প্রভাব পড়বে না। আমদানি ব্যয় ও প্রচলিত দামের সাথে মিল থাকতে হবে, তা না হলে সুফল পাবে কেবল উৎপাদক কোম্পানি, এমন দাবি ডিলার ও খুচরা ব্যবসায়ীদের। অভিযোগ, করোনার লোকসান পুষিয়ে নিচ্ছে বড় ব্যবসায়ীরা, তাদের নিয়ন্ত্রণ করা না গেলে নিত্যপণ্যের দাম নিয়ে বিপদে পড়তে হবে। বাজার মানেই এখন মন খারাপের রাজ্য। ফর্দ হাতে হতাশ আনাগোনা ক্রেতাদের, বিনিয়োগ আর ব্যয়ের হিসাব মেলাতে ব্যস্ত খুচরা ব্যবসায়ীরা। দাম বাড়েনি, দোকানে এমন পণ্য খুঁজে পাওয়া দুষ্কর। দামের পারদ আরও চড়ে চিনি আর তেলের বাজারে। সরকারের নতুন ঘোষণা, এসব পণ্যের আমদানি শুল্ক ও অগ্রিম কর প্রত্যাহার হবে। এরপর দামে এদিক ওদিক হলে কঠোর হবে প্রশাসন। কিন্তু তাতে কি এসে যায়? আপাতত এসব আলোচনার কোনো প্রভাব নেই খুচরা বাজারে। খোলা চিনির কেজি এখনও 75 থেকে 80 টাকা, প্যাকেটজাত হলেই দাম আরও বেশি। 700 টাকার নিচে মিলছে না সয়াবিন তেলের 5 লিটারের বোতল। আর এই সবের জন্য ডিলারদের দুষছেন ব্যবসায়ীরা। জিনিসের দামও বাড়ছে, লাভও কমায় দিছে। এখন আমরা যদি কোম্পানির প্রশ্ন করি যে ভাই এই জিনিসটা তো আপনারা লাভ কমায় দিচ্ছেন, রেট বাড়াইছেন, রেট বাড়াইলে লাভের সংখ্যা বাড়ায় দেন। তারা বলে সরকার ট্যাক্স ভ্যাট বাড়াইছে, এটা বাড়ানো যাবে না। অনেকে সানফ্লাওয়ার খায়, তো সানফ্লাওয়ারও দাম বাড়াইছে, এখন সয়াবিন তেল খায়। একটা তেলে আমরা সর্বোচ্চ 10 টাকা লাভ করি, এর বেশি আমরা লাভ করি না। আমরা যদি একটা লাভ করতে যাই বেশি, অন্য দোকানদার কাছে অন্য দোকানদার কম বিক্রি করবে। ডিলারদের যুক্তি অবশ্য ভিন্ন। তারা বলছেন আমদানি শুল্ক ও অগ্রিম কর কমানোর সুফল পাবে উৎপাদক কোম্পানি। দিন শেষে মিলগেটের দাম না কমলে ক্রেতার জন্য কোনো সুখবর নেই। দাবি, শুধু খুচরা বাজারে অভিযান চালালে কোনো লাভই হবে না। আন্তর্জাতিক বাজারে যদি র্যান্ডাম বাড়তে থাকে তাহলে শুল্ক কমায় আসলে আদৌ কিছু হবে কিনা আমার মনে হয় না। কারণ আন্তর্জাতিক বাজার বাড়তে থাকলে শুল্ক যে পরিমাণ কমাবে তাতে কভার হবে না। মনিটরিং করতে হবে মেল মালিকদের সাথে, মেলে গিয়ে যে তারা কি রেটে মাল মার্কেটে ছাড়তেছে। আমাদের এখানে 10 পয়সা 20 পয়সা কেজিতে লাভ হইলে আমরা মাল ছেড়ে দিই, তাহলে কাস্টমার আমরা ধরতে পারতেছি না। বাজারে অনেক দোকান। সরকারি পরিসংখ্যান বলছে গত এক বছরে দেশে সয়াবিন তেলের দাম বেড়েছে 43%, চিনির ক্ষেত্রে এই হার 27%। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির দায় ও সম্পদ নিরূপণের জন্য একটি অন্তর্বর্তীকালীন বোর্ড গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন হাইকোর্ট। আজ বোর্ড গঠনের আদেশ দেবেন বিচারপতি খুরশিদ আলম সরকার। আজ আদালতে 3 জন সাবেক সচিবের নাম প্রস্তাব করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এর আগে গতকাল হাইকোর্ট জানায় একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন সচিব ও একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং একজন আইনজীবীর সমন্বয়ে বোর্ড গঠন করা হবে। ইভ্যালির সম্পত্তি বিক্রি ও হস্তান্তরের উপর নিষেধাজ্ঞাও জারি করেছেন হাইকোর্ট। এর আগে মঙ্গলবার ইভ্যালির সব তথ্য প্রতিবেদন আকারে আদালতে জমা দিয়েছে রেজিস্টার ফর জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্ম। দর্শক, আমরা বাজারের পরিস্থিতি আপনাদেরকে জানাচ্ছিলাম। এই বিষয়ে আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন ঢাকার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ। জনাব এনায়েতুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। এই যে এক ধরনের আলোচনা বা
প্রস্তাব আসলে বলা হয়, সেটি এনবিআর এর সাথে পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত জানা হবে যে শুল্ক প্রত্যাহার করা হবে আমদানির ক্ষেত্রে, বিশেষ করে তেল, চিনি, পেঁয়াজের মতো নিত্যপণ্য যেগুলো বিদেশ থেকে বড় পরিসরে আনতে হয়। এর মাধ্যমে কি আসলে বাজারে দাম কমানো সম্ভব বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যমুনা টিভি সবাইকে ধন্যবাদ এবং যারা দর্শক শুনছেন আমার কথা। আসলে যে ডিউটিটা লাগে সেই ডিউটিটা যদি গভর্নমেন্ট যদি না নেয় তাহলে তো ডেফিনেটলি ওইটুক আপনার টাকা তো কমে যাবে পণ্যমূল্যের উপর থেকে, এটা তো কোনো সন্দেহ নাই। কিন্তু পাশাপাশি আবার আন্তর্জাতিক মার্কেটের এখন যে অবস্থা, তাতে করে আপনার মার্কেট যদি আরো ওদিকে বেড়ে যায়, আন্তর্জাতিক বাজারে যদি পণ্যের মূল্য আরো বেড়ে যায়, তাহলে তো আপনার ওই সেটার কমবে না, যেটুক বাড়বে সেটুক তো আপনার বেড়েই থাকবে। মার্কেট ওখানে আন্তর্জাতিক বাজারের উপরে অনেকখানি আপনার আমাদের এখানে মার্কেটটা নির্ভর করতেছে। পাশাপাশি পণ্য দাম বাড়ার সাথে সাথে আর একটা বিষয় এখানে সংযুক্ত হয়েছে, সেটা হলো আপনার শিপিং ফ্রেট, যেটা এটা কিন্তু অনেক গুণ বেড়ে গেছে, প্রায় অনেক অনেক ক্ষেত্রে 4 গুণ 5 গুণ বেড়ে গেছে। সেটাও পণ্য মূল্যের উপর প্রভাব পড়তেছে আস্তে আস্তে। তো এখন গভর্নমেন্ট অবশ্যই, যেটা আপনার বাণিজ্য মন্ত্রণালয় থেকে গত পরশু একটা মিটিং হয়েছে আপনার সবাইকে নিয়ে, পণ্যমূল্য কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায়, একটা সুপারিশ পাঠানো হয়েছে এনবিআর কে ডিউটি বিষয়গুলি বিবেচনা করার জন্য। আমার মনে হয় অতি সত্বর এটা বিবেচনা করা উচিত। যদি আমরা কিছু সাশ্রয়ী রেটে, যদি আমরা কিছু সাশ্রয়ী দামে যদি আমরা পণ্যগুলি পেতে চাই, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো, তেল, চিনি, পেঁয়াজের মতো এই যে বিষয়গুলি একটু বিবেচনা করা উচিত। প্রয়োজনে গভর্নমেন্ট কিছু সাবসিডিও দিতে পারেন এই খণ্ডকালীন সময়ের জন্য, কিছু সময়ের জন্য। তো এই বিষয়টা আমার মনে হয় অত্যন্ত বেশি প্রয়োজন। কারণ হলো আপনার দেখেন, এখানে পণ্যের মূল্য প্রায় ডবলের উপরে হয়ে গেছে অনেক অনেক ক্ষেত্রে। তেলের দাম যদি আমরা দেখি, যেটা এখানে $700 থেকে $800 ছিল, সেটা প্রায় $1500 কাছাকাছি চলে গেছে। পাশাপাশি আপনার সুগারের দামও প্রায় $150-200 বেড়ে গেছে। তো এই বিষয়গুলি অবশ্যই একটু তড়িৎ গতিতে আমার মনে হয় একটু সিদ্ধান্ত নেওয়া উচিত। জনাব এনায়েতুল্লাহ, একটি বিষয় সরকারের তরফ থেকে সবসময় বলা হয় যে খুব একটা তদারকির সুযোগ নেই, কারণ প্রতিযোগিতার বাজার, যে যেই কৌশলে ব্যবসা করতে চায় সে সেইভাবে ব্যবসা করতে আসলে সুযোগ তাকে দেওয়া উচিত। বাংলাদেশে আসলে আপনারাও তো ব্যবসা করেন, এক ধরনের সীমা বেঁধে দেওয়া বা এক ধরনের নিয়ন্ত্রণ রাখার প্রয়োজনীয়তা আছে কিনা বিভিন্ন ক্ষেত্রে, শুধুমাত্র কাঁচা বাজার বা নিত্যপণ্যের কথা আমি বলছি না, সার্বিকভাবে এরকম কোনো ভাবনা কি আসে আপনার মাথায়? এখানে তদারকির বিষয়টা যেটা, এটা আপনার তদারকিটা কোথায় করবেন, বিষয়টা হলো এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আগে। তদারকিটা সেখানে করবেন যেখান থেকে এটা আপনার উৎস, মালের উৎসটা কোথায়। আমাদের তেল বলেন, চিনি বলেন, এই দুইটা পণ্য কিন্তু আমাদের উৎসস্থল হইলো আমাদের বাংলাদেশে খুব বেশি হলে 6টা থেকে 7টা বড় বড় রিফাইনারি আছে। এই 7টা রিফাইনারি আমাদের বাংলাদেশের সমস্ত চাহিদা আপনার ওনারা মিটাইয়া থাকেন। তো এই 7টা জায়গায় আপনি যদি তদারকি করেন, তারা কি দামে কিনতেছে, কি দামে বিক্রি করতেছে এবং বাজারটা কি অবস্থায় আছে, এই 3টা জায়গা যদি তদারকি করেন, তাহলে আমার মনে হয় খুব বেশি দৌড়ঝাঁপ করতে হয় না। আপনি খুচরাওয়ালাদের কাছে তো তদারকি করে তো তারা তো কমাতে পারবে না, কারণ তাদের কাছে তো মজুদ নাই। তারা তো বাজার থেকে খরিদ করতেছে, বিল থেকে খরিদ করতেছে, খরিদ করে নিয়ে তারা সামান্য প্রফিট করে বিক্রি করতেছে। তাদেরকে তদারকি করলে সেটা হয়তো তারা শেষ পর্যন্ত এই পণ্যগুলি প্রতি আপনার বেচা কিনা করার আগ্রহটাই হারায় ফেলবে, সেটাতে আপনার হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাটা বেশি। তাই আমার যদি মনে হয় যদি তদারকি করতে হয়, সেটাও তো বাণিজ্য মন্ত্রণালয় থেকে তো তদারকি তো আমার মনে খুব ভালোভাবেই করা হচ্ছে। আপনার গত পরশু আপনার মন্ত্রী, বাণিজ্য মন্ত্রীর আপনার উপস্থিতিতে একটা মিটিং হয় সর্বস্তরের ব্যবসায়ীদেরকে নিয়ে এবং মিল মালিকদেরকে নিয়ে। সেখানে আপনার অনেকগুলো সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্তগুলো যদি আপনার একটু ইমপ্লিমেন্ট করা, গত পরশু আপনার বাণিজ্য মন্ত্রীর আপনার উপস্থিতিতে একটা মিটিং হয় সর্বস্তরের ব্যবসায়ীদেরকে নিয়ে এবং মিল মালিকদেরকে নিয়ে। সেখানে আপনার অনেকগুলো সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্তগুলো যদি আপনার একটু ইমপ্লিমেন্ট করা হয় অতি শীঘ্র, তাইলে আমার মনে হয় কিছুটা সুফল এসে যেতে পারে।
জনাব এনায়েতুল্লাহ, আমরা একেবারে শেষ পর্যায়ে শেষ প্রশ্নটি যেটি করতে চাই, আমরা এই যে এক ধরনের আমদানি শুল্ক এখন কমানোর যে উদ্যোগ নেওয়া হচ্ছে, এটির ফলে আসলে কি ফিনিশ প্রোডাক্ট আমদানি করা উচিত, নাকি এখনো আসলে কাঁচামালের মতো আমদানি করে বাংলাদেশে রিফাইন করে বিক্রি করা উচিত? কি মনে করেন আপনি? এখন বর্তমানে যে অবস্থাটা, ফিনিশ প্রোডাক্ট যদি আমদানি করতে হয় তাহলে ফিনিশ প্রোডাক্টের আপনার আমদানি শুল্ক অনেক বেশি কমাতে হবে। তা না হলে আপনার যারা নাকি রিফাইনারিদের সাথে আপনার কম্পিটিশন করে পারবে না, কারণ ওনাদের তো কাঁচা মাল কিনতে এমনিতে একটু ওনারা সস্তায় পান, তারপর শিপিং খরচ তুলনামূলকভাবে তাদের কম হয়। তারা আপনার এখানে চার্টার ভেসেলে ওনারা পণ্যগুলি নিয়ে আসেন। আর ফিনিশ গুড আনতে হইলে আমাদেরকে কন্টেইনার ভেসেল আনতে হবে, সেখানে কন্টেইনার চার্জটা তুলনামূলকভাবে আপনার ওই চার্টার ভেসেলের থেকে অনেক বেশি পড়ে। আর পাশাপাশি যদি আপনার শুল্কটাও বেশি হয়, খুব বেশি হয়, তাহলে আমরা সাধারণ ব্যবসায়ীরা কম্পিট করতে পারবো না। সেই ক্ষেত্রে আপনার এটা বিবেচনা করা উচিত। সার্বিক বিষয়গুলি আপনাকে সামনে রেখে বিবেচনা করতে হবে, কস্টিংটা আসলে কত হয়, কত হওয়া উচিত, এইসব বিষয়গুলি যদি আপনার বিবেচনা করে দেন তাহলে অবশ্যই মার্কেট আপনার স্বাভাবিক হবে। ভারতের মধ্যে সুগারের আপনার পর্যাপ্ত আপনার স্টক আছে, তাদের কাছ থেকে অফারও আছে ফিনিশ গুডসের, সেখান থেকে আপনার অতি শীঘ্র নিয়ে আসতে পারবে, কোনো সমস্যা হবে না। কিন্তু সেটা সরকারকে অনেক ত্যাগ করতে হবে। সরকারের তো আপনার দেশ তো চালাতে হবে। শুল্ক যদি সব জায়গায় কমায় দেন, দেশই বা চলবে কিভাবে, সেটাও তো আপনার বিবেচ্য বিষয়। নিঃসন্দেহে। ধন্যবাদ জনাব এনায়েতুল্লাহ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন সেই জন্য। দর্শক, ঢাকার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কথা বলছিলেন। বিজনেস টুডে রিপোর্টে একটি বিরতি নিচ্ছে, আমাদের সাথেই থাকুন। মাথাপিছু আয়ে ভারতকে আবার ছাড়িয়ে যাবে বাংলাদেশ, ইকোনমিক আউটলুক প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। গতরাতে এটি প্রকাশ করা হয়। IMF বলছে চলতি বছর বাংলাদেশের মাথাপিছু আয় হবে $2138, যা ভারতের চেয়ে $26 বেশি। করোনার প্রভাব কাটিয়ে উঠছে দুই দেশই, তবে বাংলাদেশের চেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জন করবে ভারত। IMF এর পূর্বাভাস, ভারতে চলতি বছরে প্রায় 9.5% জিডিপির প্রবৃদ্ধি হবে, কিন্তু বাংলাদেশ হবে 5 কম। বিশ্ব অর্থনীতি নিয়েও ভালো খবর দেয়নি সংস্থাটি। প্রধান অর্থনীতিবিদ গীতা গোপীনাথ জানান, অনেক দেশ করোনার ধাক্কা সামলে উঠলেও সব শ্রমিক কাজে ফিরতে পারেনি। শ্রমঘন শিল্পে এই প্রবণতা বেশি, তাই সার্বিক উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে, কমে আসবে বিশ্ব প্রবৃদ্ধি। ভালো নেই মেহেরপুরের খড় চাষিরা। গৃহস্থলীর কাজ ও পানের বরজে ব্যবহার হয় এই খড়, দিন দিন কমছে এর ব্যবহার। চাহিদা কমে যাওয়া এখন আর সেই সুদিন নেই। জৌলুস ফিরিয়ে আনতে সরকারি সহযোগিতার দাবি চাষিদের। এই খড় চাষিদের হস্তশিল্প প্রশিক্ষণের আওতায় আনতে চায় স্থানীয় বিসিক কর্মকর্তারা। মেহেরপুর জেলার দিঘিপাড়া বেলেগাড়ি গ্রাম। এই অঞ্চলে কেউ একা, কেউ বা পরিবারের সদস্যদের নিয়ে খড় প্রস্তুতের কাজ করছেন। একসময় এই খড় চাষ করে সচ্ছলভাবে সংসার পরিচালনা করেছেন অনেকে, কিন্তু এখন সেই কাজে ভাটা পড়েছে। বিঘা প্রতি খড় চাষে খরচ হচ্ছে 20 থেকে 25 হাজার টাকা। উৎপাদন খরচই তুলতে পারছে না চাষিরা। গত বছরে আমাদের খেড়ের চাষ সুন্দর হয়েছিল এবং দাম খুব সুন্দর ছিল। এই বছরে আমাদের খেড়ের দাম অনেক কমে গেছে। আবাদ পানিতে নচমাছ হয়ে গেলে তখন আমাদের বিপদ হয়ে যায়। যখন আমাদের বেচা কেনাটা করতে দেয়নি, সেই সময় আমাদের খুব লস হয়েছে। খড় চাষ করে মেহেরপুর জেলার দিঘিপাড়া বেলেগাড়ি এলাকার 2 শতাধিক পরিবার জীবন জীবিকা নির্বাহ করছে। খেড় চাষ করি, ব্যবসা করি, এমন কিছু করতে পারি না। খেটি খাওয়া, এ পাড়ায় যারা ব্যবসা করে মিনিমাম 1 লাখ 1.5 লাখ প্রত্যেকটা লোকের ঋণগ্রস্ত, সব সমিতির টাকা নিয়ে আসে। আর কি প্রচুর খরচ হয়, কিন্তু দাম পাইনি আমরা। খেড়ের চাষ আমার বাপ চাষারা করে, কেউ অথচ আমার ভাইরা করে, আম্মু করি। তো এই খেড়ের চাষ করতে গিয়ে আমাদের কোনো উন্নতি নাই। ব্যবসায়ীরা বলছেন, টানা লকডাউনের কারণে ব্যবসায় ভাটা পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এখন ঘুরে দাঁড়াতে শুরু করেছে। লকডাউনের ছাড়ার পরে এই গাড়িটা ফের আমি লোড দিচ্ছি, যা লসটা হয়েছে বুঝতে পারছেন। এই খেয়ারটা লাগে 85দের, ঠিক আছে, যে 85-এর যে বড় যে নতা আর শৈলী একসাথে যেটা দিয়ে বান্ধ চলে। খড় চাষিদের পাশে থাকতে চায় স্থানীয় বিসিক অফিস। খড়ের বিকল্প ব্যবহারে হস্তশিল্প প্রশিক্ষণের আওতায় আনার আশ্বাস দেন তিনি। প্রশিক্ষণের যে আমাদের ব্যবস্থা আছে, সেই প্রশিক্ষণটা আমরা আমাদের হেড অফিসের সাথে যোগাযোগ করে হস্তশিল্পের অনেক যে কর্মকাণ্ডগুলি আছে সেগুলো তাদের সাথে পরিচয় করে দেব, যেন শুধু খড়ের বিকল্প ব্যবহারও তারা করতে পারে। বাপদাদার এই পেশা টিকিয়ে রাখতে পরিশ্রম করে যাচ্ছেন অনেকেই। সার, কীটনাশকের দাম নিয়ন্ত্রণে রাখা সহ সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন চাষিরা। রাবিয়া স্মৃতি, যমুনা নিউজ।
যমুনা ফিউচার পার্কে শুরু হতে যাচ্ছে হুরাইন ফ্যাব্রিক্স এক্সপো 2021। আগামী 23 থেকে 26 অক্টোবর পর্যন্ত চলবে হুরাইনের এই আয়োজন। 4 দিন ব্যাপী এই এক্সপো যমুনা ফিউচার পার্কে লেভেল 7-এ হুরাইন ফ্যাব্রিক্স লাইব্রেরিতে অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত চলবে এই আয়োজন। উন্নত মানের বিভিন্ন ধরনের পোশাক গ্রাহকের সামনে তুলে ধরতেই এই আয়োজন। এই প্রদর্শনী থেকে গ্রাহক তার পছন্দ অনুযায়ী পোশাক কিনে নিতে পারবেন। দেশে রেমিটেন্স পাঠাতে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন মালদ্বীপ প্রবাসীরা। সেখানে বাংলাদেশি কোনো ব্যাংকের শাখা না থাকায় অনেকটা বাধ্য হয়ে হুন্ডির মাধ্যমে অর্থ পাঠাচ্ছেন তারা। ফলে একদিকে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব, অন্যদিকে প্রতি $100 300 বাড়তি অর্থ গুনছেন প্রবাসীরা। মালদ্বীপ থেকে অলোক হাসানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সোহেল সাদ। কুমিল্লার রাহিম সরকার দীর্ঘদিন ধরে রয়েছেন মালদ্বীপে। জীবিকার তাগিদে ভিন দেশে এসে কাজ করছেন। প্রতিনিয়ত দেশে পাঠাচ্ছেন রেমিটেন্স, কিন্তু তা সম্পূর্ণ অবৈধ পথে। মালদ্বীপে কাজ করছেন লক্ষাধিক বাংলাদেশি। তাদের বেতন হয় স্থানীয় রুপিতে, কিন্তু দেশে অর্থ পাঠাতে হয় ডলার কিনে। ব্যাংকে পর্যাপ্ত সরবরাহ না থাকায় বাড়তি দামে এই ডলার কিনতে হয় কার্ভ মার্কেট থেকে। এতে প্রতি $100 ক্ষতি হয় 300 রুপির মতো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1500 টাকার মতো। বলতেছে রুপিয়া দিয়ে টাকা হয় না, ডলার দিতে হবে, ডলার দিলে টাকা ট্রান্সফার করা যায়। দেখা গেছে বিশেষ করে বেশি লোক অবৈধই, ভিসা পাসপোর্ট ঠিক নেই, তো ওরা তো আইডি কার্ড ছাড়া টাকা পাঠাইতে পারে না। তাদের জন্য বেশি সমস্যা। একজন লোক অসুস্থ হলেও ওষুধ কিনতে গেলে আইডি কার্ড থাকা লাগে, বা ডাক্তার দেখাইতে হলে আইডি কার্ড থাকা লাগে। ওই সময় আমাদের অনেক সমস্যা হয়, আইডি কার্ড থাকে না। বাংলাদেশি কোনো ব্যাংকের শাখা না থাকায় এই ভোগান্তি পোহাতে হচ্ছে মালদ্বীপ প্রবাসীদের। তাই অনেকটাই বাধ্য হয়েই হুন্ডির পথ বেছে নেন তারা। 5,000 টাকা বেতন পাই, তো এখান থেকে 3-4 হাজার 3-4 হাজার টাকা বাংলাদেশে চলে যাচ্ছে। তো সেইটা আমরা অনেক ভোগান্তিতে আছি, যার কারণে আমরা লিগেলভাবে বাংলাদেশে টাকা পাচ্ছি না। বিভিন্ন অবৈধ পর্যায়ে যেমন আমরা বিকাশ বা হুন্ডি যা আছে বা দালালের মাধ্যমে বিভিন্ন প্রকারে আমরা বাংলাদেশে টাকা পাঠাচ্ছি। মালেতে বাংলাদেশের একমাত্র ভরসা ন্যাশনাল ব্যাংকের একটি মানি ট্রান্সফার এজেন্সি। প্রতিষ্ঠানটির কর্মকর্তারাও মনে করেন এভাবে রেমিটেন্স পাঠাতে ক্ষতির সম্মুখীন হচ্ছেন প্রবাসীরা। এত কষ্টের টাকা, সৎ টাকা যখন শুধুমাত্র পাঠানোর একটা সিস্টেমটা নিয়মের বাইরে পাঠানোর কারণে সেটা কালো টাকা হয়ে যাচ্ছে, যেটা তার বাংলাদেশ সরকারের এবং আমাদের সবাই ক্ষতির কারণ হচ্ছে। তবে অল্প লাভের আশায় প্রবাসীরা তাদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে ফেলছে বলেও মনে করিয়ে দেন তিনি। এই রেমিটেন্স যোদ্ধারা চালিয়ে যাচ্ছে তাদের জীবনযুদ্ধ, কিন্তু তারপরও প্রতিনিয়তই তাদের মুখোমুখি হতে হচ্ছে নানা প্রতিকূলতার। এখন দেশের সরকারের কাছে তাদের প্রত্যাশা, তাদের এই রেমিটেন্স পাঠানো নিয়ে প্রয়োজনীয় কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে তারা, এবং তাতেই এখানকার যারা প্রবাসী রয়েছেন তারা আরও ভালোভাবে তাদের জীবিকা প্রবাহ করতে পারবেন। অলোক হাসান, যমুনা নিউজ, মালে, মালদ্বীপ। দর্শক, এই ছিল বিজনেস টুডের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।